মানে কি? এখানে থাকবো মানে? তুই দেখছিস না দরজাটা খুলছে না, এদিকে অন্ধকার হয়ে আসছে, তাহলে? আমি আর কথা বাড়ালাম না। ওর সাথে কথা বললে সত্যিই অন্ধকার হয়ে যাবে। বেশ খুঁজে খুঁজে একটা রুম বের করলাম। নিচ তলায় এই রুমটাই অন্যগুলোর থেকে ধুলো কম। একেবারেই যে নেই সেটা বললে ভুল হবে, তবে কম আর কি। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো, ধীরে ধীরে সবকিছু আঁধার হয়ে এলো। আমি আর ইলু ওই বাছায় করা রুমটাতে বসে আছি। থেকে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, কুকুরের কান্না, ভয়ে ইলু গুটিয়ে যাচ্ছে বারংবার। আমি ভেবেই রেখেছিলাম এমন হয়তো কিছু হতে পারে, তবে শিওর ছিলাম না। তবুও সাথে দুটো মোম আর দিয়াশলাই রেখেছিলাম। মেঝেতে মোম জ্বালিয়ে বসে আছি আমি আর ইলু। ও ঘুমে ঢুলছে। তুই না হয় ঘুমা, আমি বসে থাকি, তারপর আমি ঘুমাবো আবার তুই জাগবি। আমার কথায় ইলু সায় জানিয়ে কাঁধের ব্যাগটা বালিশ বানিয়ে শুয়ে পড়লো মেঝেতে। বেচারি সত্যিই ঘুম পেয়েছে। রাত তখন প্রায় একটা। হঠাৎ শোনা যাচ্ছে কারো ফিসফিস কথার শব্দ আর পায়ের শব্দ, মাঝে মাঝে নুপুরের আওয়াজও আসছে। ঘুঙুরের আওয়াজটা আবছা, ধীরে ধীরে পায়ের শব্দটা বাড়ছে, মনে হচ্ছে কেউ এই দিকেই আসছে। তবে কে হতে পারে? ওই পদধ্বনিটা হঠাৎই থেমে গেল। কান পেতে রইলাম কিছু শোনার জন্য, কিন্তু কিন্তু না, আর শোনা যাচ্ছে না। এই জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে কেই বা আসতে পারে? কি তার উদ্দেশ্য? ভূত বলতে যে কিছুই নেই সেটা তো জানি, তবে এই কেমন ভূত বেশধারী মানব? ইলু হাত পা নড়াচড়া করছে, হয়তো মশা কামড়াচ্ছে। বেশ ভালোই মশা আছে এখানে। এখন মনে হচ্ছে কয়েকটা মশার কয়েল নিয়ে আসলেও ভালো হতো। ধুর ছাতা, আগে জানলে তো বিছানাপত্র সবই নিয়ে আসতাম। কে জানতো বাপু এইখানে এভাবে আটকে যাব। মশাগুলোও যাচ্ছে তাই, হয়তো মনে মনে বলছে, আজকে পাইছি চান্দু, জম্মের খাওয়ান খাইয়ালো মু, তোদের রক্ত দিয়া আজকে গোসল করমু, হু হা হা। এসব আজগুবি কথা চিন্তা করতে করতেই আর চোখে ইলুর দিকে তাকালাম। ইলু এক হাতের তালু দিয়ে আরেক হাত ঘষতে ঘষতে উঠে বসলো। কি হলো, উঠলি কেন? আমার কথা শুনে ইলু মুখটা কাদো কাদো বানিয়ে বলল, তো উঠবো না তো কি? ভূতের ডিনার না হলেও মশার জীবনের খাবার একসাথেই সাবার করতেছে, জন্মের খাবার খাইতেছে। আমি ভ্রু কুচকে বললাম, ভূত? ও আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, সাথে পেতনিও। আচ্ছা ইলু, এমনও তো হতে পারে ভূতেরা এই মশাদের ছদ্মবেশে এসে রক্ত খাচ্ছে। আসলে কি বলতো, তোর শরীরে এমনিতেই তো রক্ত কম। ভূতের ওই বড় বড় দাঁত দিয়ে রক্ত চুষতে কষ্ট হবে, তো তাই হয়তো মশার ছদ্মবেশ ধরেছে। কিছুটা কম থেমে নির্লিপ্ত ভঙ্গিতে আবার বললাম, হতেই পারে। বলে আর চোখে ইলুর দিকে তাকালাম। বেচারি একের পর এক ঢোক গিলছে আর এদিক ওদিক তাকিয়ে বারবার আমার দিকে চাপছে। ওর সাথে মজা করতে করতে হঠাৎই আবারও সেই আওয়াজ কানে আসলো। এবার বোধ হয় ঘুঙুরের আওয়াজটা বেশি আসছে বলে মনে হচ্ছে। আমি চুপ করে আওয়াজ শুনছি। ইলিও এতক্ষণে শুনতে পেয়েছে। বেচারির চেহারা রক্ত শূন্য হয়ে গেছে ভয়ে। আমি ওর হাতের উপর আমার হাত রেখে মিথ্যা আশ্বাস দিয়ে বললাম, ইলু তুই ভয় পাস না, এটা কোনো মানুষের কাজ। আমি যখন সব বিষয়ে সব দিক দেখছিলাম, এমন একটা আর্টিকেলও পড়েছি যাতে লেখা ওই জমিদার বাড়িটা অনেকেই ভোগ করার জন্য মানুষের মাঝে মিথ্যে কথা ছড়িয়েছে যে এখানে ভূত আছে। আসলে এখানে কিছুই নেই, জাস্ট এটা একটা বাড়ি, নাথিং এলস। আমার কথা শুনে ইলুর মনে হয় ভয়টা কিছুটা কমেছে। আসলে এসব আমি কখনোই শুনিনি। এছাড়া ওকে ভয় থেকে বের করার আর কোনো উপায়ও ছিল না। তবে এটা যে একেবারে বানোয়াট তা কিন্তু না। হতেও পারে তদন্ত শেষে এটাই ঠিক হলো। এই পূর্ণ, এটা কিসের আওয়াজ রে? মনে হচ্ছে ঘুঙুরের। আমাদের ভয় দেখানোর জন্য এটা বাজাচ্ছে নাকি রে? ইলুর কথাটা যে একেবারেই ফেল না তা কিন্তু না। আমারও কেন জানি মনে হচ্ছে গভীর এক রহস্য জড়িয়ে আছে এই জমিদার বাড়ি ঘিরে। হয়তো, চল তো। আমার কথা শুনে ইলু আঁতকে উঠে বলল, কোথায়? আওয়াজের উৎস বের করতে। কি দরকার বল। তুই যাবে কিনা বল, না হলে আমি একাই যাব। বলেই মোম হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে ইলুও উঠে দাঁড়ালো। আমি প্যান্টের পকেটে দিয়াশলাই গুজে নিলাম। আমি হাঁটছি পেছন পেছনে, ইলুও বের হলো। ঘর থেকে বের হয়ে মনে হচ্ছে আওয়াজটা দোতলা থেকে আসছে। আমি কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। পেছন পেছন ইলুও ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দা দিয়ে এগোতে লাগলাম। এক এক করে ঘরের সামনে দিয়ে গিয়ে দাঁড়াই আমরা, যেন আওয়াজটা আসছে কিনা দেখার জন্য। ধীরে ধীরে আমি আর ইলু দোতলায় একেবারে শেষ মাথায় যে বদ্ধ রুমটা আছে সেখানে থমকে দাঁড়ালাম। হ্যাঁ, আওয়াজটা এই ঘর থেকে আসছে। আমি আলতো হাতে রুমটার দরজার হাতলে ধরলাম। রুমটার দরজায় ধাক্কা দিলাম খোলার জন্য, কিন্তু আশ্চর্যজনকভাবে এটা খুললো না।
বেশ কয়েকবার ট্রাই করলাম, না খুলছেই না। হঠাৎ মনে হলো তালা মারা না তো। হাতলের দিকে তাকিয়ে দেখলাম বাইরে দিয়ে তালা মারাও না। তাহলে তাহলে ভেতরে কে আছে? অবাক করা হলেও সত্যি এই দরজাটা অন্য সকল দরজা থেকে ভিন্ন। ডিজাইনটাও অন্যরকম, তাই কৌতূহলটাও আরো বেশি। বেশ কয়েকবার দরজার হাতল ধরে এইদিক সেদিক করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। ব্যর্থ হয়ে ফিরে আসতে গিয়েও থমকে দাঁড়ালাম, ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। আমার থমকে যাওয়া দেখে ইলু ভ্রু কুচকে তাকালো আমার দিকে। মোমটা ওর হাতে দিলাম, সূক্ষ্ম পর্যবেক্ষণ করলাম। দরজাটায় দুই হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম। খানিকটা এগিয়ে গিয়ে পুনরায় দরজার হাতল ধরে খানিকটা উপর নিচে করে ভেতরের দিকে চাপ দিলাম। দরজাটা খুলে গেল। আমি বেশ খুশি হয়ে দরজা ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। আমি হাতে মোম নিয়ে ভেতরে ঢুকলাম, বাট ভেতরে যা দেখলাম সেটা কখনো কল্পনাও করিনি বা আশাও করিনি। মোমের আবছা আলোয় ভেতরে অনেকগুলো মানব কঙ্কাল ঝুলানো দেখতে পেলাম। ঝুলানো বলে ভুল হবে, এক একটা এক এক অ্যাঙ্গেলে রাখা। কিছু কঙ্কাল মনে হচ্ছে বসে আছে, কিছু আবার মেঝেতে ছড়িয়ে আছে। পায়ের হাড্ডি এক জায়গায় তো খুলি আরেক জায়গায়। একটা কঙ্কাল দেখে বেশ অবাক হলাম। কঙ্কালটা এমনভাবে রেখেছে যেন তার দু হাত দিয়ে মুখ ঢেকে ঘরের এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে এমন মনে হচ্ছে। ঘরে আবার একটা বিছানা আর একটা টেবিলও রাখা আছে, কিন্তু বেশ আশ্চর্যজনক হলো টেবিলে বই তাক তাক করে সাজানো। আমি ধীর পায়ে টেবিলের দিকে এগুলাম, এক একটা বই হাতে নিয়ে দেখি ইংরেজি সাহিত্যের বই। বাবা, আজকাল ভূতেরাও সাহিত্য চর্চা করে নাকি? বাকি ঘরগুলোর মতো এটাতে বিন্দু পরিমাণ ধুলো নেই। মনে হচ্ছে প্রতিদিনই এই রুমটা কেউ পরিষ্কার করে। কারো আসা যাওয়া প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে থাকে কে? প্রায় কয়েক যুগ ধরে তো কেউ এখানে আসে না। তাহলে বেশ অনেকটা রহস্য আছে তাহলে। কিছুক্ষণ আগে যে পায়ের শব্দটা শুনলাম, এগুলো বা কিসের ছিল? তবে খটকার বিষয় হলো বারান্দা দিয়ে আসার সময় মনে হচ্ছিল আমার আশেপাশেই কেউ আছে, কারো চলাফেরা আছে। আর আমার মন কখনো মিথ্যা যুক্তি দেখায় না। তাহলে কি আমরা ছাড়াও কেউ আছে এখানে? ঠান্ডা বাতাস আর দমকা হাওয়ায় নাকে কেমন যেন একটা চেনা গন্ধ লাগছিল। হ্যাঁ, পারফিউমের গন্ধ। কিন্তু কথা তো এটা না, কথা হলো আজকাল ভূতেরাও কি পারফিউম ইউজ করে নাকি? হতেও পারে, আধুনিক যুগের ভূত বলে কথা। ভূত তো আধুনিকই হবে। কিছু একটা মনে হতেই আমি ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ও ভ্রুকুচকে তাকিয়ে আছে কঙ্কালগুলোর দিকে। এগুলো কি আদতেও কোনো মানুষের তো? ইলমি হাঁটু গেড়ে বসে কঙ্কালগুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এসবে ওর বেশ অভিজ্ঞতা আছে। বেশ কিছু হসপিটালে ইনভেস্টিগেশনে ও লিডার হিসেবে ছিল। আমাকে যেমন প্রত্নতাত্ত্বিক রাজবাড়ি, জমিদার বাড়ির ইনভেস্টিগেশনে পাঠানো হয়, তেমনি ওকে হসপিটাল, মর্গ, বিভিন্ন মেডিকেল বিষয়ক প্রতিষ্ঠানে পাঠানো হয় ইনভেস্টিগেশনের জন্য। তাই এইসবে ওর বেশ দক্ষতা আর কোনো ভয়ভীতিও নেই। কিছু বুঝলি? আমার কণ্ঠ শুনতে পেয়ে ইলু আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। এক পলক একটা কঙ্কালের দিকে তাকিয়ে উঠে এলো। বুঝলি পূর্ণ, আমার না এখন মনে হচ্ছে এখানে ভূত টুত কিছু থাকে না। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কেন? হঠাৎ তোর এমন মনে হচ্ছে কেন? ও হাতে একটা মানব কঙ্কালের খুলি আর একটা ফিমার মানে হাতের হাড্ডি নিয়ে আমার সামনে ধরলো। নে ধর। আমি এক হাতে ফিমারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম, কিন্তু এইসবে আমার কোনো অভিজ্ঞতা নেই। ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, কি করব এটা দিয়ে? ইলো আমার কথায় পাত্তা না দিয়ে একটা হিপ বোর্ড নিয়ে নিয়ে আসলো। ফিমাটা আমার হাত থেকে নিয়ে আঙুল দিয়ে নখের সাহায্যে আলতো হাতে টোকা দিল। আমার দিকে তাকিয়ে বলল, কিছু বুঝতে পারছিস? আমি ঠোঁট উল্টে বললাম, না। তুই কি ঘোড়া ডিমের ইনভেস্টিগেটর? হ্যাঁ, একটা সামান্য প্লাস্টিক আর সত্যিকার হাড্ডি চিনিস না? আমি চোখ বড় বড় করে বললাম, এটা প্লাস্টিক? হুম। আমি মাথার খুলিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে বললাম, তার মানে এগুলো সব প্লাস্টিক নয় তো অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি, সত্যিকারের না। একে একে সবগুলো কঙ্কালি চেক করলাম, সবগুলো প্রায় সেমই। হঠাৎ আমার নজর গেল সেই অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা সেই কঙ্কালটার দিকে। ওর একটা হাড্ডি ধরে উপরে তুলতেই মনে হলো এটা অন্য সকল কঙ্কালের মতো না, মনে হচ্ছে এটা আসল কোনো মানব কঙ্কাল। শিওর হবার জন্য ইলুকে ডাকলাম, এই ইলু, এখানে দেখতে, এটা চেক করতো। আমার কথা শুনে ইলু আমার কাছে এসে হাঁটু কেটে বসে কঙ্কালটার হাতের হাড্ডি মাথার খুলি চেক করলো। ওর মুখের এক্সপ্রেশনটা ঠিক বদলে গেল হঠাৎ করেই। কি হয়েছে? এটা সত্যি মানব কঙ্কাল, তাই তো? হ্যাঁ, এটাই একমাত্র সত্যিকারের মানব কঙ্কাল। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এতগুলো প্লাস্টিকের কঙ্কালের মধ্যে একটা সত্যিকারের কঙ্কাল রাখার মানে নাকি? কি বোঝাতে চাচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না। দেখ ইলু,
আমার ঘরে যেমন ঢুকে এই কঙ্কালটার দিকে নজর গেল, তার অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা দেখে তেমনই সবার কিন্তু এটার উপরই নজর যাবে। আর যারা ইনভেস্টিগেশনের জন্য আসবে তারা কৌতূহলবশত এটাই প্রথমে ধরবে। আর এটা তো সত্যিকারের কঙ্কাল, সুতরাং তারা ধরে নিবে সবগুলোই মানব কঙ্কাল। হতেই পারে। আমার কথা শুনে ইলু আমার দিকে তাকিয়ে বলল, তারপর আমার মতো ভীতু হলে তো কথাই নেই, ভয় পাবে আর চলে যাবে। বেশ তুখর বুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজটা করেছে। আমার কথায় সায় জানিয়ে ইলু বলল, ঠিকই বলেছিস, বাট কার কাজ এগুলো? আপাতত জানি না, তবে বের করতে বেশি একটা সময় লাগবে না আশা করছি। বলে পুরো ঘরটা কয়েকবার রাউন্ড দিয়ে পর্যবেক্ষণ করলাম। সন্দেহজনক কিছুই পেলাম না, হতাশ হলাম। চল ইলু, কাল সকালে আবার আসবো নে, দেখি কিছু পাই কিনা। চল, বাট ইলুর কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম, ভ্রু কুচকে গেল। বাট বাটটা কি? পূর্ণ, আমরা তো এসেছিলাম শব্দের উৎস খুঁজতে, কিন্তু কিছুই তো পেলাম না রে। তাহলে? ইলুর কথা শুনে আমি বেশ ভাবনায় পড়ে গেলাম। আসলেই তো আওয়াজটা তো এই ঘর থেকেই আসছিল, কিন্তু এইখানে তো কিছুই নেই। তাহলে হঠাৎ আমার চোখ যায় ঘরের ডান পাশটায় বিশাল আকার জানালার উপর। কিছু একটা ভেবে এগিয়ে গেলাম তার দিকে। বাইরে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো ঝড় হবে। অন্ধকার থাকায় বেশ উপভোগ করা যাচ্ছে। নিচে বেশ কয়েকটুকু জায়গা, খোলা জায়গা রয়েছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, এই জানালার মধ্যে দিয়ে শব্দটা আসছে না তো আবার? বেশ খানিকক্ষণ উকি ঝুঁকি দিয়েও কোনো উৎস পেলাম না। থাক, চল তো, আর কিছু দেখতে হবে না। আমি এক পলক ঘরটার দিকে তাকিয়ে বেরিয়ে আসলাম। বাইরে থেকে দরজাটা লক করে বিশাল বারান্দা দিয়ে হাঁটছি। মোমের আলো নিয়ে ইলু সামনে সামনে আর আমি পেছন পেছনে হাঁটছি। আর এইদিক ওইদিক তাকিয়ে দেখছি। হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো। হয়তো এখনই ঝড় শুরু হবে। ইলু মোমের আলোকে হাতের দ্বারা আড়াল করে রেখেছে, যেন নিভে না যায়। তবে শেষ রক্ষা আর হলো কই? মোমটা টিম টিম করে জ্বলতে জ্বলতে নিভেই গেল। আমি আর ইলু অন্ধকারের মাঝেই ধীর পায়ে হাঁটছি। এখন আবার মোম জ্বালিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না, তাই আর জ্বালালাম না। ইলু সামনে আর পিছনে হাঁটছি আমি। হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে আমার মুখ চেপে ধরে পাশে একটা বদ্ধ ঘরের দেয়ালের সাথে আটকে ধরলো। আমি খানিকটা ভয় আর উত্তেজনায় ছাড়াবার চেষ্টা করছি। মনে মনে ভাবছি, কে এটা, ভূত নাকি প্রেতাত্মা? ইলু হাঁটছে তো হাঁটছেই, তার পেছনে যে কেউ নেই সেই দিকে তো তার কোনো খবরই নেই। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ইলু বলে উঠল, পূর্ণ, এখন কিন্তু তুই ঘুমাবি, আর আমি জাগবো। তখন আমি ঘুমিয়েছি। কিন্তু পেছন থেকে কারো কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনে তাকালো। পূর্ণ। ইলু অন্ধকারের মাঝেই খুঁজতে লাগলো। বেচারি তো এমন ভয় পাচ্ছে, তার উপর পূর্ণাকেও পাচ্ছে না। অবস্থা করুণ তার। পিছনে ঘুরে বারান্দা দিয়ে হাঁটছে আর পূর্ণাকে ডাকছে। যেতে যেতে হুট করেই বারান্দার মাঝখানে 1 নাম্বার খাম্বার সাথে ঠাস করে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। কোন ঘোড়ার ডিমের ইঞ্জিনিয়ার বাড়িটা বানাইছে রে? বারান্দার মাঝখানে এক খাম্মা দাঁড় করিয়ে রাখছে ঘোড়ার ডিম। হঠাৎ মনে হলো, কই, এখনই তো এখান দিয়ে গেলাম, তখন তো খাম্বা ছিল না। তাহলে এসব চিন্তা করতে করতেই ইলু সামনে 1 হাত বাড়িয়ে দিল। সোজা কারো শরীরের স্পর্শ ইলু তার নিজের হাতে পেল। এখানে তো পূর্ণা ছাড়া আর কেউ নেই। এই পূর্ণ, এভাবে সঙ্গের মতো দাঁড়াইয়া আসুস কেন? দেখ ভাই, তোর যদি নিয়ত থাকে আমাকে ভয় দেখাবি, আমি আগেই বলে রাখছি আমি বর্তমানে ভীষণ ভয় পাচ্ছি। চল চল, রুমে চল। কিন্তু পূর্ণার কোনো নড়চড় না দেখে ভ্রুকুসকে সামনে থাকা কারো হাত ধরল। তারপরও ও মানুষটা কিছুই বলছে না। তবে ইলুর কাছে হাতটা কেমন অচেনা অচেনা ঠেকছে, তাই হুট করেই হাতটা ছেড়ে দিল। ওর মনে হচ্ছে এটা পূর্ণা না, অন্য কেউ। কে 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 আপনি? তবে কে? ভয়ে ভেতরটা শুকিয়ে আসছে ইলুর। সামনে যে দাঁড়িয়ে আছে সে নির্লিপ্ত ভঙ্গিতেই আছে, কোনো কথা বলছে না। হঠাৎ বিজলি চমকানোর ফলে আলোতে সামনে থাকা লোকটার অবয়ব কিছুটা ঠাউর করতে পারল বোধহয় ইলু। যতটুকু বুঝেছে এটা কোনো পুরুষালী অবয়ব। তাহলে কি ভূত পুরুষদের ছদ্মবেশ ধরেছে? এমনিতেও তো ভূত জাতিতে পুরুষ। কখন জানি খপ করে খাটটা ধরে কট করে মোটকে দেয়, তার উপর সে ভূতের এতটা কাছে। ইলু কাদো কাদো দৃষ্টিতে একবার সামনে থাকা লোকটার দিকে তাকালো, আবার পিছনে পালাবার পথ খুঁজতে লাগলো। ইলুর মনে হচ্ছে ভয়ে তার রক্ত শূন্য হয়ে গেছে। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, মাথা ঘুরাচ্ছে তার ভীষণভাবে। না, আর কিছুই সে বলতে পারবে না। ভূত বলে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিলেই একজোড়া শক্ত হাত আঁকড়ে ধরল তার কোমর। ইলুর মাথাটা গিয়ে ঠেকল সেই পুরুষের বুকে। লোকটা আরেকটা হাত 2 হাঁটুর ভাঁজে নিয়ে সাহসায় কোলে তুলে নিল তাকে। হয়তো সে এই সময়টারই অপেক্ষা করছিল। কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে।
ভূত না প্রেতাত্মা আমাকে দেয়ালে চেপে দাঁড়িয়ে আছে। তার এক হাত দেয়ালে, আরেক হাত আমার মুখে চেপে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিজলি চমকানোর আলোতে বুঝতে পারলাম সে মাস্ক পরা। নিজে তো কালো মাস্ক পরে আছে, দেখার তো কোনো উপায় নেই। প্রেতাত্মা বলার প্রধান কারণ হলো লোকটাকে তা আমার অজানা ধরে আছে তো আছেই। তা আম নিজে কোনো কথাও বলছে না, আর না আমাকে বলতে দিচ্ছে। তাকিয়ে আছে তো আছেই। বুঝলাম না ভাই, এই অন্ধকারে এই হতচ্ছাড়াটা দেখছেটা কি? প্রায় মিনিট ৫ পর আমার বেশ অতিষ্ঠ লাগছে। তাই ছাড়া পাওয়ার জন্য কথা বলতে চাইলাম। কিন্তু ভাগ্য আমার, মুখ থেকে শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। হঠাৎই লোকটা আমার দিকে ঝুঁকে এলো, যার ফলে আমি পেছন থেকে যেতে গিয়ে আমার মাথাটা গিয়ে বাড়ি খেলো দেয়ালের সাথে। চোখ কুঁচকে ব্যথা নিবারণের চেষ্টা করলাম। আমার কানের কাছে এসে ধীর গতিতে ফিসফিস করে বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। এই অন্ধকারে ফিসফিসিয়ে কথা শুনে আমি খানিকটা কেঁপে উঠলাম। অশ্রুজোড়া ফাঁক হয়ে নিঃশ্বাস ছাড়বো তারও উপায় নেই। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলাম। আমার ছটফট দেখে সামনে থাকা লোকটা কিছুটা বিরক্ত হয়ে ফিসফিস করে বলল, উফ, রানী, এত ছটফট কেন করো বলো তো? একটু শান্তিতে দেখতে দাও না তোমাকে। তুমি জানো কতটা সময় ধরে তোমাকে দেখি না? পুরোপুরি একটা দিন তোমায় না দেখে থাকতে হলো। তুমি ভাবতে পারছো কতটা সময় তুমি আমার চোখের আড়ালে ছিলে? লোকটার কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, যদিও স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছি না। আমি ভাবতে লাগলাম লোকটা কি পাগল নাকি নাকি মাথার তার কয়েকটা আলগা করা। হঠাৎ হঠাৎ বিজলি চমকানোর আলোতে কিছুটা দেখা যাচ্ছে লোকটাকে। যতবার আলোর ঝলকানিতে তার চোখের দিকে তাকাচ্ছি ঠিক ততবারই মনে হচ্ছে এর গভীরতা অনেক, খুব বেশি গভীর। এত গভীরে যাবার সাধ্য নেই আমার। আমার চোখের দিকে তাকিয়ে আছে তিনি। হঠাৎ করে শব্দ করে হেসে ফিসফিসিয়ে বলে উঠল, আমাকে বুঝতে যেও না রানী, নিজেকে অবুঝ মনে হবে। আমাকে খুঁজতে যেও না রানী, নিজেকেই হারিয়ে ফেলবে যে। আমার চোখের গভীরতা অনেক খুঁজেও কুল কিনারা পাবে না রানী, তাই বৃথা চেষ্টা করো না। লোকটার সাথে আমার দূরত্বটা ২-১ ইঞ্চি থেকে বেশি তো হবেই না। এই প্রথম কোনো ছেলে আমার এতটা কাছে। সে এত জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে যেন আমি তা নির্ভুলভাবে গুনতে পারবো। তবে খটকাজনক লাগছে ভীষণ। লোকটার গায়ের গন্ধটা আমার কেন জানি ভীষণ পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে এর আগেও আমি এমন গন্ধ পেয়েছি, খুব কাছ থেকে, ভীষণ চেনা আমার। কিন্তু কিছুতেই যেন মনে পড়ছে না। এসব চিন্তাভাবনার মাঝেই হঠাৎ লোকটা আমার মুখ থেকে হাতটা ছেড়ে দিল। লোকটাকে কিছু বলতে যাব, ঠিক তখনই মনে হলো আমার আশেপাশে কেউ নেই। কারো উপস্থিতি টের পাচ্ছি না। চলে গেছেন? আছেন কেউ? না, কোনো সাড়া শব্দ নেই। তার মানে কেউ নেই। সবকিছু কেমন জানি গোলমেলে লাগছে। লোকটাই বা কে ছিল? এই ভরা জঙ্গলে কি করে সে? আর কেন এসেছে এখানে? বেশ কয়েকটা প্রশ্ন যেন মগজের ঠোকরাচ্ছে। উত্তর মিলছে না কিছুতেই। হঠাৎ ইলুর কথা মনে হলো। আমি এখানে, তাহলে ইলু কোথায়? নিশ্চয়ই আমাকে খুঁজছে। দৌড়ে বের হলাম রুম থেকে। কোথাও কোনো আলো নেই, ইলুর আওয়াজও নেই। বেশ অনেকটাই ঘাবড়ে গেলাম আমি। মেয়েটা তো ভীষণ ভীতু। আমাকে না পেয়ে না জানি কি করছে মেয়েটা। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখি কোনো রকম একটা রুমে আলো জ্বলছে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। ঘরটাতে দেখি ইলু মেঝেতে ব্যাগ থেকে বালিশ বানিয়ে শুয়ে আছে। আমি ওকে এইভাবে দেখে একটু নয় অনেকটাই অবাক হলাম। আমাকে না খুঁজে ও এইভাবে শুয়ে থাকবে? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে। জানালার দিকে নজর যেতে আমার কেন জানি মনে হলো আমাকে দেখা মাত্রই কেউ জানালা থেকে সরে গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম জানালার দিকে, কিন্তু কাউকেই দেখলাম না। মনের ভুল ভেবে সরে আসলাম ওখান থেকে। ইলুর কাছে এসে হাঁটু গেড়ে বসলাম। ভ্রু কুচকে বার কয়েক ডাকার পরও কোনো সাড়া শব্দ নেই। অজ্ঞান হয়ে গেছে নাকি? আমি আর কিছু চিন্তা না করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি হাতে নিয়ে ওর মুখে ছিটা দিলাম। কয়েকবার দেওয়ার পরও হুড়মুড়িয়ে দিয়ে উঠে দূরে সরে গেল ও আমার থেকে। ২ হাঁটু মুড়ে চোখ বন্ধ করে কেঁপে কেঁপে বলতে লাগলো, ভূত, প্লিজ 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 মারবেন না আমাকে, প্লিজ মারবে না, আমি বাঁচতে চাই, দয়া করো। ইলু, ইলু চোখ খুল, এখানে ভূত নেই, দেখ আমি পূর্ণা, চোখ খুল তুই। তাতেও কোনো লাভ হচ্ছে না। ও আনমনে বিড়বিড় করেই যাচ্ছে। বুঝলাম কোনো কিছু নিয়ে বেশ ভয় পেয়েছে, কিন্তু কি নিয়ে জানার জন্য তো আগে ওকে স্বাভাবিক করতে হবে। আমি গিয়ে ওর সামনে বসে আমার ২ হাত ওর বাহুতে রেখে ২ বার শরীর ধাক্কা দিয়ে ডাকতেই ও পিটপিট করে চোখ খুললো। তবুও ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমাকে দেখা মাত্রই ২ হাতে আমায় জড়িয়ে ধরলো, খুব জোরেই ধরেছে। এত জোরে যে আমি ব্যথা পাচ্ছি, তবুও কিছু বললাম না। ইলু ভয়ের তাড়নায় হুঁশ হারিয়ে ফেলেছে। আমি কিছু না বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, যতক্ষণ না ও নর্মাল হয়।
জমিদার বাড়ির ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক 25-26 বছরের যুবক। ঠিক তার সামনেই নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাহরিম তালুকদার।